আজ বরিশালে আমাদের এই আন্তঃপ্রজন্ম সংলাপ হবে, তার মধ্যে দিয়ে আমরা বের করে আনার চেষ্টা করব আমাদের এখানে নারী নির্যাতনের চিত্রটা কি, কেন নারী নির্যাতন হয়, পেছনে কারণগুলো কি, এবং কিভাবে কেমন করে আমরা এই নির্যাতনটা রোধ করতে পারি। অনুষ্ঠানের শুরুতে আমি পরিচয় করে দিতে চাই আপনাদেরকে আমাদের সাথে যারা যারা রয়েছেন আজ এই মঞ্চে। আজ আমাদের সাথে মুখ্য আলোচক হিসেবে যোগ দিয়েছেন বরিশাল বিভাগের মাননীয় কমিশনার জনাব নুরুল আমিন, বরিশালের দৈনিক শাহনামা পত্রিকার সম্পাদক জনাব কাজী আবুল কালাম আজাদ। আমাদের সাথে প্যানেলিস্টে আরও রয়েছেন আইন সহায়তা কেন্দ্রের আইনজীবী অ্যাডভোকেট কাজী মোসাম্মদ মঞ্জু আরা গিয়াস, এবং রয়েছেন দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার সম্পাদক জনাব এস.এম. ইকবাল। তো আমাদের প্রাজ্ঞ প্যানেলে যারা রয়েছেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন বেগম মোহসেন আরা আক্তার, শিক্ষিকা সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নবগ্রাম, বরিশাল। রয়েছেন বেগম রহিমা সুলতানা কাজল, পরিচালক, আভাস, এবং বেগম নূরজাহান বেগম, সম্পাদিকা, মহিলা পরিষদ, বরিশাল। প্রাজ্ঞ প্যানেলে আরও রয়েছেন জনাব মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, বরিশাল। রয়েছেন জনাব আনোয়ার জাহিদ, পরিচালক, ICDA, বরিশাল, এবং রয়েছেন ডক্টর সৈয়দ হাবিবুর রহমান। নবীন প্যানেলে রয়েছেন সিফাত আরা বাঁধন, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। রয়েছেন জান্নাতুল ইসলাম তন্নি, দ্বাদশ শ্রেণী, সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, এবং রয়েছেন বেগম সাদিয়া সুলতানা ইমা, সরকারি বালিকা বিদ্যালয়, বরিশাল। নবীন প্যানেলে আরও রয়েছেন অদ্রি আহমেদ নূর, অষ্টম শ্রেণীর ছাত্র, জেলা স্কুল, বরিশাল। রয়েছেন কাজী জহিরুল ইসলাম, তৃতীয় বর্ষ, মার্কেটিং বিভাগ, সৈয়দ হাতিম আলী কলেজ, বরিশাল, এবং নাজমুল হুদা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের। অনুষ্ঠানের শুরুতেই আমাদের মুখ্য আলোচক বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার জনাব নুরুল আমিন সাহেবকে অনুরোধ করব আমাদের আজকের এই সংলাপ কেন, আমরা এই সংলাপ থেকে কি পেতে চাই, কি হবে আমাদের আগামী দিনের পদক্ষেপ, সে সম্পর্কে আলোকপাত করবার জন্য। এই সংলাপের মূল উদ্দেশ্য হল জেন্ডার সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে নারী নির্যাতন প্রতিরোধে তরুণ ও প্রবীণদের অবস্থান থেকে সামাজিক ও সমস্যাটিকে নিবিড়ভাবে দেখা, নারী নির্যাতনের আইনগত প্রতিকারের পাশাপাশি এর মধ্যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। নাগরিক সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই নারী নির্যাতন সমাজ থেকে বিলুপ্ত করা সম্ভব। সমাজের বিবেক জাগ্রত হোক নারী নির্যাতনের বিরুদ্ধে, এ হলো আমাদের আজকের প্রত্যাশা। আমি আশা করি আমরা সফল হব। এই সফলতা কামনা করে আজকের এই প্রজন্ম সংলাপ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শুরুতে আমরা আপনাদেরকে একটি ভিডিও ক্লিপিংস দেখাবো। আমি কুসুম, আর আমার বাজার জন্মের পর আমার মুখ দর্শনই করে নাই। দাদির কাছে আমার মাই ছিল অপয়া। এই ছিল কারণ যে একটা মাইয়ের জন্ম দিছিল, এইটা ছিল তার অনেক বড় অপরাধ। এইসব কাহিনী বড় হয়ে মায়ের কাছে শুনছি। আরো শুনছি জন্মের সময় নাকি কেউ আজানও দেয় নাই আর মিষ্টি মুখও করে নাই। এইবার আপনাগো আমার ভাইয়ের জন্মের কাহিনী কমু। আমার ছোট ভাই লালন, হ্যাঁ যেদিন জন্ম নিল সেই দিন আমার দাদা সকলের জানান দিয়া আজান দিল। আমার বাবা খুশিতে পাড়াপড়শিকেও মিষ্টি মুখ করাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে কষ্টের কথা কি জানেন? পোলা বইলা খাওয়ানোর বেলায় ভাইরে বেশি কইরা যত্ন কইরা খাওয়ানো হতো, আর আমার খাওয়ানোর বেলায় কোনো গুরুত্বই দিত না। কষ্টের কথা কি আর কমু, কষ্ট লাগতো কি জানেন?
সারাদিন মায়ের লগে কাম করণের পর আমার সময় পার হয়ে যাইত, খেলনের কোনো সময় পাইতাম না। ভাইয়া খেলতো আর আমি চাইয়া দেখতাম। ভাই আমার ঘুমানোর সময় চৌকিতে ঘুমাইতো আর আমি নিচেই ঘুমাইতাম। ভাই আমার লেখাপড়া করে, স্কুলে যায়, কত কিছু করে। আচ্ছা আচ্ছা, আমারও তো ইচ্ছা করে স্কুলে যাইতে। মাই এখন বিনা বেতনে পড়ানোর সুযোগ হইব যাই না, আমার পরিবার রাজি হইল। আমিও না স্কুলে যাওয়ানোর সুযোগ পাইলাম। সংসারের সব কাম সাইরা তারপরেই পড়ানোর সময় পাইতাম, সময় ওইটুখানি পাইতাম। আর আমার ভাই, ভাই তো পড়ে আর পড়ে। ভাই লেখাপড়া করব, চাকরি করব, আয় উপার্জন করব, পরিবারের হাল ধরব। ভাই হইল গিয়া বংশের প্রদীপ, সেই তো আলো জ্বালাইব। আর আমি আমি যেন পরিবারের বোঝা। আমারে বড় করা হইতাছে উপযুক্ত পাত্রের হাতে যেন তেন ভাবে তুইলা দেওয়ানের লাইগা। জানেন, আমারও না মিনার মতো ইচ্ছা পূরণের স্বপ্ন থাকত। আমিও মনে মনে স্বপ্ন দেখতাম লেখাপড়া শিক্ষা একদিন নিজের পায়ে খাড়াম। সেই স্বপ্ন আর আমার পূরণ হইল কই। স্কুলে যাওয়ানোর পথে পকেটে সেলোগো জ্বালায় আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেল। আমার পরিবার আর স্কুল ব্যবস্থা করলেও পরিস্থিতি হয়ে গেল অন্যরকম। আমরা গরিব মায়া যারা আছি, শৈশব থেকে কৈশোরে পা দিলেই বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। ইফটিজিং তো বাড়ির বাইরের সমস্যা, ঘরেও তো আমরা নিরাপদ না। তাই বাজান আমার নিরাপত্তার কথা বিবেচনা করিয়া আমার অমতে 13 বছর বয়সে আমার বিয়া দেয়। তারপর শুরু হইল অন্যরকম জীবন। আমার স্বামী সোহরাব আলী, বয়স 35 বছর। সংসারে তার টাকা পয়সার কোনো কমতি নাই। তারপরেও আমার বাপের বাড়ির থেকে টাকা আনার লেখা আমারে খুব চাপ দিত। এক বছর পর আমার স্বামী বাপের কাছে 2 লাখ টাকা চাই। বাজান সময় মতো দিতে না পারায় আমারে খুব মারধর কইরা বাড়ির বাইর কইরা দিল। আমি সমাজেরই মানুষ। সমাজ কেন আমার অন্য চোখে দেখে, কেন আমার অবহেলা করে, আপনারা কইতে পারেন? আমার এই যন্ত্রণা আপনাকে মন স্পর্শ করে না। আমি জানতে চাই এই সমাজের কাছে, সমাজের মানুষগুলোর কাছে
কেন কেন আমার এই দুরবস্থা বদলানোর জন্য আপনাকে কি কোনো দায়িত্ব নাই? আমাদের সাথে আছেন অ্যাডভোকেট মঞ্জুয়ারা। তার কাছে জানতে চাইবো যে কুসুমের যখন জন্ম হয় তখন তার পরিবারে তার দাদি তার মুখে লবণ দিতে চেয়েছে, সবাই হতাশ, মাকে অপবায় বলা হলো কারণ তিনি মেয়ের জন্ম দিয়েছেন, বাবা মুখ দেখেনি। ছেলেবেলায় আজান দেওয়া হলো কিন্তু মেয়ের বেলায় আজান দেওয়া হলো না। এই বিষয়গুলো কি নারী নির্যাতন আইনে কোনো বিধান আছে এগুলোর? ছেলে সন্তান হইলো যে এই বাড়িতে নিশ্চয়ই একটা ছেলে সন্তান হয়েছে, আর মেয়েদের বেলায় যখন দেয় আজান না দেওয়ার কারণটা হলো যে একটা মেয়ে হয়েছে, তার জন্য এত কিছু কি করার দরকার? এটা একটা কুসংস্কার। দৈনিক শাহনামা পত্রিকার সম্পাদক জনাব কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক হিসেবে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন, আপনার বাস্তব এবং ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? গৌরনদীতে এক গৃহবধূকে মানে শুধু একজন নির্যাতন করেনি, নির্যাতন করেছে ননদ। কি ধরনের নির্যাতন হয়েছিল সেখানে? তার পিঠের উপরে আপনার অ্যাসিড দেওয়া হয়েছে, তারপরে তাকে আপনার চুল কেটে দেওয়া হয়েছিল, তারপরে এতে সহযোগিতা যারা করছে, শুধু আমি এখানে বলবো যে এই যে নির্যাতন, অ্যাসিড পর্যন্ত দেওয়া, ঘরে নির্যাতন করে রাখা, খেতে না দেওয়া, তিনি কোনো আইনি প্রতিকার মধ্যে গেছে। তার মানে আইনি প্রক্রিয়ার প্রক্রিয়া, এটি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ স্যার। রহিমা সুলতানা কাজল, পরিচালক, আভাস। এখানে আলাদাভাবে আরেকটি নির্যাতন হয় এই অঞ্চলে, সেটি হচ্ছে বহুবিবাহ এই অঞ্চলে বেশি আছে। বাল্যবিবাহ তো আছে, বহুবিবাহ আছে। আপনি জানেন সিজনাল বিয়েও এখানে আছে এই অঞ্চলের চরগুলোতে। পুরুষরা সিজনে এসে বিয়ে করে চলে যায়, এরপরে আর কোনো খোঁজ নেয় না। বীর প্রতীক জনাব মহিউদ্দিন মানিক, আপনার কাছে, আপনি যদি আপনার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা থেকে বলেন যে বরিশাল বিভাগে আপনি কি কি ধরনের নির্যাতনের চিত্র দেখতে পাচ্ছেন, বা বরিশাল বিভাগে কোন ধরনের নারী নির্যাতন চিত্রটা আপনার কাছে মনে হয়েছে প্রকোপটা অনেক বেশি? সেটি হলো আপনার রেবা, বড়ইয়া গ্রামের রেবাকে বিয়ের রাত্রে বেলা 10টায় তাকে উঠিয়ে নিয়ে যাবে, নূতন ঘর সংসারে তিনি যাবেন, তাকে রাতেই অ্যাসিড নিক্ষেপ করা হলো, তার সমস্ত শরীর ঝলসিয়ে দেওয়া হলো। এবং সেখানে যেটা দেখলাম যে স্থানীয়ভাবে কোনো আইনি সহায়তা তিনি পাননি। ঝালকাঠি জেলার দায়িত্বে যারা ছিল, জি, ওখানকার প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা ওইভাবে দায়িত্ব নিতে পারেননি একটি রাজনৈতিক কারণে। এবং নির্যাতনকারী তিনি সঙ্গে সঙ্গে একটি রাজনৈতিক আশ্রয়ে চলে গেল, এবং পরবর্তীতে সেই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি এবং অন্য পুলিশ বাহিনী নিয়ে তাকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। স্যার, আমি জানতে চাই আপনার কি জানা আছে সেই অপরাধীর এখন কি অবস্থা? অপরাধীর এখন ঘুরে বেড়াচ্ছে। বাহ, ধন্যবাদ স্যার আপনাকে। সিফাত, আপনি একজন মেয়ে, আপনার পরিবার আপনাকে কি চোখে দেখে? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? আমি আমার পরিবারে একটা ডিসিশন নিতে পারি, আমি আমার পরিবারের যে কোনো বিষয়ে একটা কথা বলতে পারি। আমার স্বাধীনতা আমার পরিবার আমাকে দেয়, আর স্বাধীনতা আছে বলে আমি আজ এখানে। কুসুমের যে ঘটনাটা আমরা দেখলাম, আপনি কি আপনার আশেপাশে কোথাও দেখেছেন আপনার পরিবার, অন্য পরিবারে হোক, আত্মীয় স্বজন হোক, পাশের বাসায় হোক, বা আপনার স্কুল কলেজের কোনো বান্ধবী, তাদের জীবনে কি এরকম কিছু দেখেছেন আপনি? বলতে হলে আমি একটা ইনসিডেন্ট শেয়ার করব। সেটা হচ্ছে যে আমার পাশের বাসায়, ও নিজেদের মেয়ে না, তাকে আর কি ছোটবেলা থেকেই তারা লালন পালন করে বড় করছে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। কিন্তু দেখা গেছে যে সময়ের বিবর্তনে সে তাদের ফ্যামিলি মেম্বারের বদলে তাদের একজন কাজের মেয়ে হিসেবে পরিচিতি লাভ করছে। আর সেই পরিচয়টাই তাকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে, এবং সে একটা কি বলা যায় ওটাকে, যে একটা অসম সম্পর্কে সে জড়িয়ে পড়ে। একসময় সে গর্ভবতী হয়, এবং এই কারণেই তার পরিবার তার উপর অত্যাধিক নির্যাতন করে। আর সেই নির্যাতনের ফল হিসেবে সে প্রায় 2 থেকে 3 মাস মেডিকেলে ছিল। আর সেই ঘটনাটাকে এমনভাবে ওই পরিবার সাজাইছে যেটা হচ্ছে যে না, এটা হচ্ছে একটা মেয়েটা খারাপ, মেয়েটার চরিত্র ভালো না, সেই কাজটা করতে ইচ্ছা করে। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটা কি কোনো আইনি প্রতিকার পেয়েছিল? আমরা চেষ্টা করেছি, কিন্তু পরে মেয়েটাকে আর ট্রেস করতে পারিনি। অদ্রি, আমি আপনার কাছে আসবো। অদ্রি আহমেদ নূর, আপনার পরিবারে কি? আমার পরিবারে আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি যে আমার বোনের প্রতি যতটুকু ভালোবাসা বা মমতা আমার বাবা মার রয়েছে, আমার প্রতিও আমার বাবা মার সেই সমপরিমাণে। আপনার কোনো বন্ধু বান্ধবের কথা বলতে পারেন যার পরিবারে ঠিক এরকমটি নেই? হ্যাঁ, দেখেছি আমি এরকম একটি পরিবার দেখেছি যে জায়গায় মেয়ে হয়েছে দেখে মেয়েকে একটু কম গুরুত্ব দিয়ে, ছেলে হয়েছে ছেলের দায়িত্ব অনেক বেশি, এই জন্য প্রাধান্য বেশি দেয়। ধন্যবাদ। আমি আসতে চাই অডিয়েন্সের কাছে, আমাকে যদি কোনো স্কুল বা কলেজের কোনো শিক্ষিকা কি এখানে আছেন? আপনি যেহেতু একটা স্কুলে পড়ান, সেখানে আপনি কি ছবি দেখতে পাচ্ছেন ছেলে এবং মেয়েদের মধ্যে গুরুত্ব বা তাদেরকে মূল্যায়ন করার ক্ষেত্রে? একটু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আছেন,
তাদের ভিতরে এরকম একটা কিছু এরকম দেখা যাচ্ছে যে ছেলেদেরকে অগ্রাধিকার দেওয়া হয় বেশি এবং মেয়েদেরকে একটু কম দেওয়া হয়। এই যে ছেলে মেয়ের বিভেদটা আমি মনে করি মায়েদের ভিতরে একটু বেশি দেখা যায় তুলনামূলকভাবে। ছেলের উপরেই পরবর্তীতে তার সংসার নির্ভর করবে এইটাই। আর মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়ি চলে যাবে, তার সে যদি ইনকাম করেও তার ইনকামের জিনিসটা চলে যাবে অন্য বাড়িতে। তো ছেলে ভবিষ্যতে আমাকে প্রতিপালন করবে এই আশায় এখন থেকে ছেলেকে এই আশাই ওই ধরনের ফ্যামিলি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি আসব সম্পাদক দৈনিক দক্ষিণাঞ্চলের জনাব এস এম ইকবাল আপনার কাছে। আপনি যদি আমাকে বলেন যে বরিশাল বিভাগের অনেকগুলি জেলা আছে, উপজেলা আছে, যেগুলো একেবারে দূরবর্তী অঞ্চলে, যেখানে পৌঁছানো অনেক কষ্ট, যেখানে যোগাযোগ ব্যবস্থা তত আধুনিক নয়, সেসব ক্ষেত্রে নারী নির্যাতনের কি ধরনের ছবি আপনি আপনার দীর্ঘ সাংবাদিক জীবনে দেখেছেন? আমাদের এই কাছেরই উপজেলা বানুরপাড়াতে নদীর ওপারে কুটিয়াল সম্প্রদায়ের এক শ্রেণীর লোক আছে। সেখানে তারা সিজনাল বিয়ে করে, ধান উৎপাদন, ধান ইসের সময় ওই বানানো, ধান শুকানো, ধান ইসের সময়, সে সময় তারা এই জিনিসটা সেই কতগুলো বিয়ে টিয়ে করে। এবং এটা উভয় পক্ষেই জানে যে কোন অঞ্চলটাতে বেশি হয় এই জিনিসটা। এটা চর অঞ্চলে খুব বেশি হয়। কোন দিকে যদি নাম দিয়ে একটা জানতে? ভোলার চর অঞ্চলে হচ্ছে, এটা পটুয়াখালীর বিভিন্ন ইয়েতে হচ্ছে, বামনা হচ্ছে, এবং সাগর পাড়ের অঞ্চলের অনেক জায়গা থেকে যে রিপোর্টগুলো আমাদের কাছে আছে সেগুলো এখানে হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে যেটুকু জানতে পেরেছি। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি দর্শকদের কাছে আসতে চাই, আপনাদের মধ্যে থেকে একজন আলেমের কাছে আমি প্রশ্ন করতে চাই। আপনি এখানে আছেন, জি, আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মোতাবিয়া কি আসলে এই জিনিসটাকে সমর্থন করে কিনা? এই মোতাবিবাহ এটা আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম, এটা জায়েজ নেই। তাহলে এই মোতাবিয়া কে পড়াচ্ছেন? হয়তো সেখানে আমাদের মতোই একজন হয়তো অর্থ লোভে এই কাজটা করছে। এই জন্য আপনার কি মনে হয় আমরা কি করতে পারি? যারা আমরা আলেম আছি, ইমাম কাজী সাহেবান আছি, আমরা বিভিন্ন সভা সেমিনারে এবং জুমার আলোচনার ভিতরে এই বিষয়গুলো তুলে ধরি, তাহলে মানুষ এটা বুঝতে পারবে এটা সত্যিকার একটি ধর্মীয়ভাবে নিষিদ্ধ। এবং সরকারি আইনের মাধ্যমে যদি এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় তাহলে আশা করি এই দুইটার সমন্বয়ে এইটাকে উচ্ছেদ করা সম্ভব। আমি জানতে চাইবো, ওখানে একজন দাঁড়িয়েছিলেন আলেম সাহেব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যারা ইমাম আছেন খুতবায় তারা এগুলো বলছেন না, না বলে বরং এমন সব কথাবার্তা বলছেন নারীদের সম্পর্কে যেগুলো কিছু কিছু ক্ষেত্রে অশ্লীল। অনেক সময় আমরা খুতবাতে গেলে শুনতে পারি, এর অভিযোগ রয়েছে যে অশ্লীল কথাবার্তা হচ্ছে এবং সেটা আসলে নারী নির্যাতনকে উৎসাহ যোগায়। আপনি কি বলবেন? সত্যিকার যদি উনি আলেম হয়ে থাকে, ইসলাম সম্পর্কে জানেন, তাহলে এই কথা এইভাবে বলতে পারেন না। হয়তো সে শালীনভাবে পর্দার কথা বলতে গিয়ে এগুলো আলোচনা করতে পারে, বরঞ্চ ইসলামী নারীর যে অধিকার দিয়েছে, আমি ব্যক্তিগত জীবনে 3 মেয়ের আমি জনক, আমার কোনো ছেলে নাই। আল্লাহ রসুল বলছে যার একটা মেয়ে হয় সে যদি লেখাপড়া করায় এবং সুশিক্ষিত করে সে জান্নাতে থাকবে, 2টি করলে বলছে সেও আমার সাথে থাকবে, 3টি হলেও সে জান্নাতে থাকবে। আমাদের সমাজে যারা এগুলো করে তারা কিন্তু ইসলাম সম্পর্কে অজ্ঞ, কোরআন সম্পর্কে অজ্ঞ, হাদিস সম্পর্কে। এই যে মোতাবিয়া বলতে কোনো জিনিসই কিন্তু নাই। জি, আপনি কিছু বলতে যাচ্ছিলেন। মেয়েদেরকে ভালোবাসার কারণেই একমাত্র মেয়েদের কাছ থেকে বাবা এবং মা সুন্দর ব্যবহার এবং মর্যাদা এবং সবকিছু পায় তাদের কাছ থেকে। মেয়ে এবং ছেলে দুইটাকে সমানভাবে দেখা উচিত, কারণ ওই মেয়ে বা ওই মাঠ থেকে আমার জাতি গঠন হবে। নিশ্চয়ই। যে আমাদের এখানে আরেকজন রয়েছেন দর্শক অডিয়েন্স থেকে। নিত্যই আমাদের কাছে কিছু না কিছু অভিযোগ আসে, অভিযোগগুলো পাচ্ছেন, তারপরের কাজটা আপনারা কি করছেন? সেটা যারা ইউনিয়ন চেয়ারম্যানদেরকে আমার কাছে দরখাস্ত দিলে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বলে দিই, অথবা সরাসরি বলি চেয়ারম্যান সাহেবের কাছে যাও, আমি টেলিফোনে বলে দিচ্ছি, তারা বসে সামাজিকভাবে যদি ব্যবস্থা করতে পারে যে না এটা মানে বন্ধনটা ঠিকভাবে থাকার প্রক্রিয়া করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সৈয়দ হাবিবুর রহমান, এটা থামানোর জন্য আপনার কি মনে হয় আমাদের এখন কি কি কাজ করা উচিত, এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় জিনিস হলো আমাদের যে নারী নির্যাতন হয় তার সবচেয়ে বড় কারণ হলো দারিদ্রতা, নিরাপত্তার অভাব এবং আমাদের সামাজিক যে পরিবেশ, সেই পরিবেশটা থেকে আমরা আমাদের মেয়েদের সত্যিকার অর্থে আমাদের রক্ষা করতে পারছি না, এবং শিক্ষার অভাব। এবং এটার থেকে যদি রক্ষা পেতে হয় আমাদের এই বরিশালী অনেক এনজিও আছে যারা এই নারী নির্যাতন কাজ করছে এবং সরকারও করছে এবং আমাদের নারীর নীতিও আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো তাদের ভিতরে কোনো সমন্বয় নেই। এবং সবচেয়ে ভালো হলো সমাজ কল্যাণ এই এনজিও
সরকার তাদের সবাই মিলে সম্মিলিতভাবে যদি এই নারী নির্যাতন বিরুদ্ধে এবং যে যে কারণে এটা হচ্ছে সেটা দূরকরণে কাজ করে, তাহলে আমরা সবচেয়ে ফলপ্রসূ পাবো। আমি আমার পরিবার থেকে বলতে পারি, আমার পরিবারে আমার 3 ছেলে 1 মেয়ে, আমি আমার সম্পূর্ণ সম্পত্তি স্থাবর অস্থাবর সমানভাবে 4 ভাগ করে দিয়েছি এবং সবচেয়ে আমার মেয়েকে আমাদের ইসলামী আইন সমর্থন করে সমান ভাগে ভাগ করে দেওয়াটা। অবশ্যই হেবা বলে একটা জিনিস আছে, হেবা করে দেওয়া যায়, উকিল সাহেবেরা আছে, আপনি মৃত্যুর পূর্বে আপনার সমস্ত সম্পত্তি আপনি ভাগ করে দিতে পারেন, যাতে মৃত্যুর পরে এটা নিয়ে কোনো গোলমাল না হয়। বরং আমার মেয়েকে আমার ছেলের চেয়ে বেশি দিয়েছি, কারণ আমি মনে করেছি চমৎকার, কারণ আমি মনে করি এটা আমার সামাজিক দায়িত্ব, আমার মেয়েকে আমার সবচেয়ে বেশি করতে হবে। অবশ্যই। আমি এখন আসবো হচ্ছে মহিলা পরিষদের সম্পাদিকা নূরজাহান বেগম। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া এটা হবে না। এদেশের পুরুষ সমাজকে এই ব্যাপারে সচেতন করা হয়, তাহলে মনে হয় এটা অনেকটা বেশি কার্যকরী হবে। আচ্ছা, সাদিয়া সুলতানা ইমা। প্রথমে আমাদের যেটা করতে হবে নিজেদের সচেতনতা। এরকম বিভিন্ন সংলাপের আয়োজন এবং সেমিনার সভা প্রতিটি জেলায়, ইউনিয়ন, গ্রাম, প্রতিটি পর্যায়ে, বিশেষ করে আমাদের সবার উপরে আছে সবাই যে বলে সরকার। যে এই এত টকশো করে আলোচনা সভা করে কোনো লাভ হয় না, অবশ্যই না। সব এরকম যে হবে এটা করতেই হবে, কারণ আমাদের মাধ্যম বেড়েছে যার মাধ্যমে আমরা মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিতে পারছি। এটা কতটুকু ঠিক? আমি ওখানে এর আগে হাত তুলেছিলেন, আমি আসি, আপা হাত তুলেছিলেন, আমি আপার কাছে আসছি। আমি বাবা মার হচ্ছে 3 নম্বরের সন্তান এবং আমি হচ্ছে 3য় সন্তান কন্যা। আমার প্রথম বোন, তারপর বোন, তারপর আমার বোন। আমি মায়ের কাছ থেকে শুনেছি আমার যখন জন্ম হয়েছে তখন সবাই এত রাগ, আমার আব্বা 1 মাসে বাড়িতে যায়নি আমাকে দেখার জন্য। কিন্তু আমার বাবা কিন্তু সচেতন ছিল, শিক্ষিত ছিল এবং ইউনিয়ন চেয়ারম্যান ছিল। তারপরে যখন আমার মা খবর পেল যে আমার আব্বা আসছে, তখন উনি কিন্তু আমাকে রেখে খাটের উপর একা সে অনেক অন্যর ঘরে আশ্রয় নিয়েছে যে আব্বা যদি কিছু বলে। এটা আমার বড় হওয়ার পরের কাহিনী শুনেছি। তখন থেকে আমার কিন্তু একটা ইচ্ছে ছিল যে আমিও পারবো। চেয়ারম্যান অবস্থায় আমি জিজ্ঞেস করলাম, আব্বা পরবর্তী নেতৃত্বের জন্য আপনি কাকে মনে হয়? বলো পরবর্তী নেতৃত্ব তো আমার ভাইকে আর তোমার ভাইকেই চাই, কিন্তু যোগ্যতা বা ইসে দিয়ে টেকনিক্যাল দিকে, শিক্ষিত দিক থেকে তুমি হলে জনগণের কাছে, তাহলে সেটা আমি জোগাড় করেছি আমার যোগ্যতা দিয়ে। কিন্তু নির্যাতনের যে ধরনটা, এটা কিভাবে হয় রোধ করার জন্য প্রশাসন এবং জনগণ দুজনের সমন্বয় থাকতে হবে। আজকে আমি জালকাঠির মেয়ে হিসেবে আমি একটু বলতে পারি, আমার প্রশাসনের যে সেটআপটা আছে, তারা যদি আমাদের সাথে এভাবে আন্তরিকতা না হতো, তাহলে কিন্তু আমাদের নির্যাতন এতটা বন্ধ হতো না। আইনকে কিন্তু সবাই ভয় পায়, কিন্তু আইন যদি বসে থাকে, ওই যে বলে না মারামারির পরে পুলিশ আস্তে আস্তে যায়, সেই পুলিশ কিন্তু এখন নেই। এখন কিন্তু তারা ডিজিটাল হচ্ছে, যাচ্ছে। খুবই চমৎকার বলেছেন জনাব আনোয়ার জাহিদ। আপনি কি বলবেন যে এখন আমরা এতক্ষণ আমরা যা শুনলাম, এর বাইরে আপনি কি যোগ করবেন যেটা আমাদের ব্যবস্থা নিতে হবে, কার্যকর ব্যবস্থা যেটি নিলে সত্যি সত্যি কাজ করবে? বরিশালে আমরা নারী নির্যাতন প্রতিরোধ, নারীর সহিংসতা বন্ধ, বাল্যবিবাহ রোধ, জন্ম নিবন্ধন, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ 15 বছর বিএনডিএন 9টা এনজিও 5টা উপজেলায় আমরা এই কাজটা করি। আমরা এই প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা এলাকায় আমাদের উঠান বৈঠক হচ্ছে। পারিবারিকভাবে যদি নারী নির্যাতন প্রতিরোধ করা না যায়, পারিবারিকভাবে যদি তা প্রতিরোধ না হয়, তাহলে সমাজে তার প্রভাব পড়বে না। প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যে একটা সামাজিক উদ্যোক্তা দল রয়েছে, সেই সামাজিক উদ্যোক্তা দলকে আমরা বলি যে আপনারা প্রত্যেকটা এলাকায় এলাকায় বৈঠক করেন। সেই বৈঠকের মধ্য দিয়ে তারা তাদেরকে সচেতন করে এবং সেই সচেতনতার মধ্য দিয়ে আমরা বলছি শুধুমাত্র উদ্যোগ না, যেখানেই বাধা সেখানেই আন্দোলন গড়ে তুলতে হবে, যেখানেই নির্যাতন সেখানেই প্রতিরোধ করতে হবে এবং তারপরে আইনি সহায়তার জন্য যা করা দরকার আমরা বিএনডিএন তা করব। ইতিমধ্যে এরকম বহু ঘটনার আমরা ঘটিয়েছি এবং তার ফলাফল আমরা পেয়েছি। এই কাজের ক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর এরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। বর্তমান জেলা প্রশাসক মহোদয় তিনি বরিশালে আসার পরে একথা বলেছেন যে নারী নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে যদি কোনো সভা সমাবেশ ডাকেন, আমি না আমার স্ত্রী সহ সেখানে আমি উপস্থিত হব এবং এই কথাও তিনি বলেছেন। আমরা মনে করি আমরা যারা এখানে বলি, সভা সমিতিতে বলি, সেগুলোকে বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে যদি আমরা নিজেরা উদ্যোগী হই, তাহলে দেখবেন সমাজ বদলে যাবে, সমাজে একটা সুস্থিরতা ফিরে আসবে। ধন্যবাদ। বেগম মোহসেন আরা আক্তার, গার্লস স্কুলগুলোতে আমরা কি ধরনের কার্যক্রম নিতে পারি
তাদের আমরা বই বা সিলেবাসের মধ্যে আবদ্ধ না রেখে প্যারেন্টস ডে যখন করি তখন মারা আসে, বাবারা আসে, তখন তাদেরকে আমরা শিক্ষার্থীর যে পড়াশোনার অগ্রগতি হয়েছে, কি কারণে তার অগ্রগতি হচ্ছে না সেটা আমরা তাদেরকে বুঝিয়ে দিতে পারি। তখন তাদের কাছ থেকে অন্তরঙ্গভাবে মিশে তাদের ছেলে মেয়েদের যে কি কারণটা হচ্ছে, পারিবারিক কোনো সহিংসতা হচ্ছে কিনা ওইটা জেনে নিয়ে তারপর আমরা তাদের বুঝাতে পারি। আমি চলে যাব এখন তন্নির কাছে। জান্নাতুল ইসলাম তন্নি, দ্বাদশ শ্রেণী, সৈয়দ হাতেম আলী কলেজ। প্রথমত মেয়েদের মন মানসিকতা আগে চেঞ্জ করতে হবে, নারীদেরকে, যেটা একবার ফ্র্যাঙ্কলি বলা যায় যে আমাদের দাসী মনোবৃত্তিটা আমাদের দূর করতে হবে, শিক্ষার দিক থেকে উন্নতি করতে হবে, পারিবারিক যে সহযোগিতা ওইটা লাগবে, মানে প্রাতিষ্ঠানিক দিক থেকে আমাদের সহযোগিতা লাগবে। যেরকম আমরা যদি দেখি প্রত্যন্ত অঞ্চলের যে কলেজগুলো ওগুলো যদি কম্বাইন্ড হয়, যেরকম আমাদের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ একটা কম্বাইন্ড কলেজ, এই কলেজের যে আমি যদি দেখি আমি গর্ববোধ করে বলতে পারি যে এখানে ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম, কিন্তু এখানে টিচাররা প্লাস স্টুডেন্টরা সবাই ছেলে এবং মেয়ে এদের মধ্যে কোনো ডিফারেন্স এরা দেখে না। সবসময় এরা আমরা থাকি আমাদের মতো, আমরা ছেলে মেয়ে ঠিক আছে, কিন্তু আমরা একসাথে পড়ি, আমরা সহপাঠী, আমরা সমতায় বিশ্বাস করি। তার মানে এখন যে ইফটিজিং গুলো হচ্ছে তার মানে কি এটা এই কারণে কি হচ্ছে যে আমরা ছেলে মেয়েদেরকে একেবারে আলাদা করে দিয়েছি? শুধু ছেলে মেয়ে একসাথে পড়লে আমরা যে একসাথে পড়ি এরপরও যে র্যাগিং হয় না, ইফটিজিং হয় না এমন তো কোনো কথা নেই। এতে যে শুধু ছেলেদের দোষ সেটা কিন্তু না, ইফটিজিং এ মেয়েদেরও দোষ আছে। এবং কি দোষ আছে মেয়েদের একটু শুনি। আচ্ছা, আমাদের পোশাক আশাকের দিক থেকে, আমাদের মন মানসিকতার দিক থেকে, পোশাক আশাকের দিক থেকে, হ্যাঁ অবশ্যই আমাদের দেশের মেয়েরা পোশাক আশাক কি মানে কোনো বাজে পোশাক আশাক পরে? আসলে বাজে পোশাক আশাক পরে না, কিন্তু আমরা কিন্তু অনেকটা পাশ্চাত্য ধর্মী হয়ে যাচ্ছি। মানে বিভিন্ন আছে না যে ইগো টাইপ যে আচার আচরণগুলো যেগুলো ছেলেদেরকে আকৃষ্ট করে, যে হ্যাঁ ওর আচার আচরণটা স্বাভাবিক না অস্বাভাবিক। তন্নির সাথে একটু যোগ করব, সেটা হচ্ছে যে আমরা যখন রাস্তাঘাটে চলি তখন আমাদের একটা ব্যাপার দেখা যায় যে আমরা হয়তোবা আমাদের সামনে কিছু ছেলেরা বসে আছে, দেওয়ালের উপর বসে ওরা আড্ডা মারতেছে, সিগারেট খাচ্ছে, আমরা সামনে দিয়ে হেঁটে যেতে ভয় পাচ্ছি। যাওয়ার পথে কুসুমকে ফুল দিচ্ছে, কুসুমের কাহিনীটা আমরা সেটা দেখেছি। ওখানে যদি আমরা স্ট্রং মাইন্ডেড হয়ে ওখান দিয়ে চলে যাই, ওদের সামনে থেকে চলে যাই, ওরা আমাদের কিছু বলার সাহস পাবে না। নূরজাহান বেগম, আপনি যদি বলেন যে বোরকা পরা মেয়েরা যারা এই টিজিং করে তারা ওইসব বোরকা টোরকা কিছু মানে না, সে মেয়ে হলেই তার ইফটিজিং করতে তার ইচ্ছা করে। এটা তার পরিবার থেকে এইরকম খারাপ একটা মানসিকতা নিয়ে সে রাস্তায় দাঁড়ায়। এই ছেলেটাকে শিক্ষা দেওয়া উচিত ছিল, তার মায়ের দায়িত্ব ছিল যে নিজের বোনও যেমন রাস্তায় মেয়েদেরও সেইভাবেই সম্মান দিতে হবে। তারপরেও যারা খুব ওয়েস্টার্ন ধরনের পোশাক পরে তাদের কিন্তু কেউ ইফটিজিং করে না, তাদের সবাই ভয় পায়। বোরকা পরলেই কি সমস্যার সমাধান হবে কি না এটা আমি আপনার কাছে জানতে চাই। না, কেবলমাত্র বোরকা পরলেই সমস্যার সমাধান হবে না, কারণ ওখানে প্রথমে আমি এই কথা বলতে চাচ্ছি যে পুরুষকে বলা হয়েছে কোরআনে যে পহেলা যে পুরুষ তার চক্ষুকে যেন সংযত রাখে, এবং তার পরের আয়াতে আসছে নারীরা যেন তাদেরকে আবরু রেখে। চমৎকার বললেন। তার মানে কোরআনে প্রথম যে কথাটা বলছে সেটা আমরা ভুলে যাচ্ছি, দ্বিতীয় কথা যেটা বলেছে সেটা নিয়ে লাফালাফি করছি। যে এইখানে আপা কথা বলতে চাচ্ছিলেন। আমরা যারা নারীরা শুধু এই যে পরিবার, সমাজ, অফিসেও কিন্তু সহকর্মীদের কাছে নির্যাতিত। এই নির্যাতন মুক্ত করতে হলে আমাদের সকলকে মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। স্কুলে আমি একজন টিচারও, আমি টিচার ছিলাম নির্বাচনে আসার আগে, আমি বলতাম ছেলেদেরকে যে তোমরা বাবাকেও শ্রদ্ধা করো, মাকেও শ্রদ্ধা করো, তোমার পরনের কাপড়টা তুমি নিয়ে মাকে দাও, মা এটা কেচে দেবা, কিন্তু তুমি নিজে কাচতে পারো, কই বাবাকে তো দাও না, বাবাকে, তাহলে মাকে সম্মান করো না। এই যে তাদের ভিতর থেকে একটা পরিবর্তন আসে, এভাবে আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রত্যেকের পরিবর্তন নিয়ে আসতে হবে। বাহ, ধন্যবাদ। আমি ওনার কাছে আসবো। এমন একটা আইন করা উচিত বাল্যবিবাহ আইনের মধ্যে যে নোটারি পাবলিক দিয়ে বয়স বৃদ্ধি বা হ্রাস করা যাবে না। নিকার রেজিস্ট্রার যারা আছেন, জি, তারা দেখি বাল্যবিবাহ হলে তারা কিন্তু মূল রেজিস্ট্রারে রেজিস্ট্রি করে না, তারা একটা ফর্মের মধ্যে রেজিস্ট্রি করে। এই ফর্মের কালারটা চেঞ্জ করা দরকার, যেটা কপির ফর্ম সেটার কালারটা সবুজ, ওটাও সবুজ, যার কারণে ফর্মের কালারটা চেঞ্জ করলে ভুল বুঝে ফর্মে রেজিস্ট্রি করতে পারবে না, পরে রেজিস্ট্রারে তোলে না, যে মামলা টামলা হয় যদি সেই কারণে। আর একটা হচ্ছে কাজী সাহেবদের নিয়োগ দেওয়া আইন মন্ত্রণালয় থেকে। এখানে আমার প্রস্তাব হচ্ছে আইন মন্ত্রণালয় নিয়োগ দিলেও স্থানীয় পর্যায়ে তাদের চাকরিটা উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যস্ত করা দরকার। আপনি যদি নতুন কিছু যোগ করতে চান আপা। শিশু নির্যাতন হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানের প্রধান এর দুর্বলতার কারণে এটা হয় অনেক সময়। আমি শেষ আসবো, আমাদের নবীন একজন রয়েছে কাজী জহিরুল ইসলাম। আসলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে, যেমন ওই সন্তানের বাবা মাকে সচেতন হতে হবে, যাতে করে, কারণ এরকম ঘটনা হলে বাবা মার কাছে কমপ্লেন যায়, যাতে দ্বিতীয়বার এরকম অন্যায় না করতে পারে। এবং সেই সাথে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারি। সচেতনতাটা এইভাবে করতে হবে
মিডিয়া এমনভাবে প্রকাশ করবে যাতে এই ধরনের অপরাধ যারা করে তারা সমাজে ঘৃণিত। আগে একটা কথা শুনতাম আমরা যে এক ঘরে করে রাখা, আমরা যদি আমাদের একটা ফ্রেন্ড এইরকম অপরাধের সাথে জড়িত হয় আমরা সব ফ্রেন্ড সার্কেল তাকে অ্যাভয়েড করব, তাকে যখন অ্যাভয়েড করবো সে এই ধরনের কাজ আর কখনো করবে না। এইখানে পুলিশ বিভাগ নিয়ে অনেক কথা হয়েছে, তো আমি আপনার কাছে পুলিশ বিভাগের তরফ থেকে পক্ষ থেকে আপনার কাছে জানতে চাইবো যে পুলিশ কি ভাবে এগিয়ে আসতে পারে। আমার পটুয়াখালী একটি প্রত্যন্ত এলাকা এবং এখানে চর অঞ্চল আছে প্রচুর, এখানকার অনেক মানুষ এই জেলে, এবং এমনও পরিবার আছে যারা ছোট্ট একটি নৌকা নিয়ে স্বামী স্ত্রী দুজনই রাতের বেলা মাছ ধরতে যান নদীতে, তো তাদের এই বাড়িটি অরক্ষিত থাকে। এবং আমরা দেখেছি যতগুলো ধর্ষণ বা রেপের ঘটনা ঘটে তার একটি সিংহভাগ এই ধরনের নিম্নবিত্ত মানুষ। কুয়াকাটা একটি পর্যটন কেন্দ্র, এই পর্যটন শিল্পের বিকাশ যত ঘটছে পাশাপাশি কিন্তু পতিতাবৃত্তির একটি প্রকার ঘটছে, কোনো একটি মহল এই নারীদেরকে পতিতাবৃত্তিতে নিচ্ছে এবং এখানে যারা আসেন তাদের অনেকেই এই যৌন হয়রানি করেন নারীদেরকে, এটি একটি বিষয় আছে। তো এক্ষেত্রে আমার সীমাবদ্ধতা বলি, আমার পটুয়াখালী জেলায় মহিলা এসআই আছেন, সাব ইন্সপেক্টর আছেন মাত্র একজন, এবং মহিলা এএসআই আছেন মাত্র 2 জন, আর নারী কনস্টেবল আছে 39 জন। আমার এই পটুয়াখালীর এত মানুষ, যেখানে প্রায় 750 পুলিশ আছে, সেখানে এই মাত্র 40-42 জন নারী, তার মধ্যে একজন মাত্র সাব ইন্সপেক্টর যিনি তদন্ত করার ক্ষমতা রাখেন। এটা দিয়ে কতটুকু সেবা দিতে পারবো? আসলে নারীদেরকেই এগিয়ে আসতে হবে, এই যোগ্যতা এই স্থান দখল করতে হবে, কেবল দখল করতে পারলেই এটি আমার মনে হয় সম্ভব। কবি নজরুলের একটি কবিতার 2টি লাইন দিয়ে শেষ করতে চাই। তিনি বলেছেন, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। জেলা প্রশাসক সাহেব জনাব শহীদুল আলম, জি আপনার কাছ থেকে আমরা শুনতে যাচ্ছিলাম। অনেক ভাই আছেন বোনকে ভালোবাসেন, কিন্তু জমি যখন রেকর্ড হয় তখন সম্পূর্ণ জমিটি নিজের নামে রেকর্ড করে নেন। এই যে বাবা মাকে ফুসলিয়ে এবং নানাভাবে নারীর যে উত্তরাধিকার এটি বঞ্চিত করা হচ্ছে, এবং এটি দীর্ঘমেয়াদীভাবে নির্যাতনের কিন্তু অন্যতম উপায়। যখন একজন নারীকে শ্বশুরবাড়িতে দেখা হয় যে তার ভাইয়েরা তার উপরে নির্যাতন করেছে, তখন স্বভাবতই স্বামী এবং ননদ দেবররাও মনে করে যে তোমার বাবার বাড়িতে যেহেতু অধিকার নেই, সুতরাং এ বাড়িতেও তোমার যথার্থ সম্মান থাকবে না। এই জন্যে মা বাবা এবং ভাইদেরও উচিত নারীর যতটুকু প্রাপ্য, যেটা ধর্ম নিশ্চিত করেছে, আইন নিশ্চিত করেছে, সেটাকে হক্কুল এবাদ হিসাবে তার এই হকটি প্রতিষ্ঠিত করা। নাজমুল হুদা, বরিশাল বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সের, আপনি আমাদেরকে বলেন যে আপনার কাছে কি মনে হয় যে আমরা কি পদক্ষেপ নিলে এই নারী নির্যাতন রোধ করতে পারি? একজন বাবা তার ঘরের কর্তা, সে যদি তার ফ্যামিলিকে নিজের হাতে নিয়ে আসে, কখনোই ওই ফ্যামিলির কোনো সদস্যের তার পাওয়ারকে ভায়োলেট করার ক্ষমতা কিন্তু তাদের নাই। যখনই একজন বাবা তার বাবার সমগ্র দায়িত্ব সঠিকভাবে পালন করবে, তার ঘরটা সেভ হবে। তার ঘরটা সেভ হওয়া মানে ওভারঅল একটা সমাজের ঘর সেভ হওয়া, একটা সমাজ সেভ হওয়া মানে একটা জাতি সেভ হওয়া, একটা জাতি সেভ হওয়া মানে একটা দেশ সেভ হওয়া। তবে আমার নিজস্ব অভিমত যে স্কুল কলেজে যে মানে ইপটিজিং বা যৌন নির্যাতনের কথাটা বলা হচ্ছে, এখানে আমি বলবো যে টিচারদের একটা মুখ্য ভূমিকা আছে। তারা যদি তার স্টুডেন্টকে শাসনের বদলে একটু বারবার বলে যে তুমি দেখো আজকে তুমি তোমার আরেকটা মেয়েকে ডিস্টার্ব করতেছো, সে কে? সে তো আরেকজনের বোন, তোমারও বোন হতে পারতো। তুমি তোমার বোনকে আজকে নির্যাতন করতে তুমি দেখতে পারতা? সেটা কি তুমি সহ্য করতা? অথচ আরেকজন করতেছে, তুমি নিরিবিলি সহ্য করতেছো বা তুমিও মজা করতেছো। কালকে যে তোমার বোন এরকম শিকার হবে না তার গ্যারান্টি কে দিতে পারে? তোমার উচিত আমাদের সাথে এগিয়ে আসা। যখন এইভাবে বাবা মা এবং শিক্ষক সবাই তাকে বলবে যে হ্যাঁ আসলে এটা খারাপ, তোমার উচিত ওখান থেকে সরে আসা। তখন বেসিক্যালি প্রতিটা মানুষের নিজস্ব মস্তিষ্কই বলবে আমি আসলে অন্যায় পথে আছি, এটা ন্যায় পথ। সো আমার উচিত কি একজন নারীকে মানুষ হিসেবে ভাবা এবং তাকে তার সম অধিকার প্রতিষ্ঠা করতে সহায়তা করা। আমার নিজস্ব অভিমত হচ্ছে এই যে নারী নির্যাতনটা যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আনা হয় তবে কিন্তু খুব দ্রুতই এর বিচার সম্ভব, এবং বেশিরভাগ নারী ওটা দেখে উদ্বুদ্ধ হবে এবং দ্রুত বিচারের যে রায় এটা আসলে খুব কঠোরভাবে পালন করা হয়। ফর দিস রিজন দেখা যাবে যারা ইপটিজার বা যারা এর সাথে জড়িত তারা ভয় পাবে, তারা দেখবে যে হ্যাঁ সমাজ তো সত্যি এটা পালন করতেছে। এতদিন আইনকে ভাবতো যে আইন হয়তো বা দূরে আছে, আমি আইন থেকে বাহিরে, কিন্তু তখন তার মধ্যে উপলব্ধি আসবে যে না আসলে আইনের এখন সঠিক প্রয়োগ সম্ভব এবং বাস্তবায়নটা সঠিকভাবে হচ্ছে। তাই আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। চমৎকার, ভেরি গুড। তো আমি অনুরোধ করব আমাদের অনুষ্ঠানে আজকে যে সারসংক্ষেপ আমরা পেলাম সেটা আমাদের সবার উদ্দেশ্যে শোনানোর জন্য আমাদের বরিশাল বিভাগের মাননীয় কমিশনার জনাব নুরুল আমিনকে। এখানে নবীনের বক্তব্য শুনলাম, আমরা প্রবীণেরও বক্তব্য শুনলাম। প্রবীণদের বক্তব্যে দেখা যায় যে বৈষম্য অনেক বেশি আগে ছিল, নির্যাতনের পরিমাণও বেশি ছিল। আর যারা নবীন
তারা বলেছে এখন বৈষম্য অনেক কমে এসেছে, তাদের পরিবারে এখন ভাই আর বোনের মধ্যে তেমন পার্থক্য নেই। এবং আরেকটি বিষয় চমৎকার সকলে বলেছে যে প্রশাসনের এখন সবাই সর্বাত্মক সহযোগিতা পাচ্ছে। ইফটিজিং সেটা দণ্ডবিধির 5 ধারায় মামলা করা যেতে পারে। তারপর বাল্য বিবাহ যেতে হলো, তার অভিভাবক সহ যারা বিবাহ পড়ালো তাদের বিরুদ্ধে বাল্য বিবাহ নিরোধ আইনে মামলা করা যেতে পারে। যৌতুক দাবি করেছে সেজন্য যৌতুক নিরোধ আইনেও তাদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এবং নারী নির্যাতন, তাকে যে তাড়িয়ে নির্যাতন করে সেজন্য নারী নির্যাতন নিরোধ আইনেও মামলা করা যেতে পারে। এই পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে। আমরা বৈষম্য মুক্ত সমাজ দেখতে চাই, দেশ দেখতে চাই। সত্যিকার ইমাম হলে নারীর প্রতি কোনো অসম্মান করবে না। আমি দেখেছি এই নারী নির্যাতনের মামলা কি ঘটনা ঘটে। একজন নারী যখন নির্যাতন আদালতে আসে, সে যখন বলে তার হাতকে ধরেছে, পা ধরেছে, তারপর কিভাবে নির্যাতন করেছে, আমার মনে হচ্ছে সে প্রকাশ্য আদালতে আবার নির্যাতনের শিকার হয়। সেই জন্যই দেখেন আমাদের দেশের নারীরা যখন ধর্ষণের শিকার হয় তখন সে কিন্তু আদালতে না গিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এটাই মূল কারণ। তা আমি বলি, যদি নারীরা শিক্ষিত হয়, নারী যদি ম্যাজিস্ট্রেট হয় সেই আদালতে বসে, নারী যদি অ্যাডভোকেট হয় সে যদি ওই আদালতে মামলা পরিচালনা করে এবং পুলিশ যে বাদী পক্ষে থাকে, তাহলে কিন্তু সব নারীদের আদালত হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। আমাদের এটা অবশ্যই দেখতে হবে। নারী নির্যাতনের বিষয়গুলি, ইফটিজিংয়ের বিষয়গুলি যদি পাঠ্য বইয়ে 9ম শ্রেণী থেকে অন্তর্ভুক্ত করা হয় তাহলে কিন্তু মানুষ, মেয়েগুলি আরো বেশি জানবে, আরো সচেতন হবে এবং নিজেরাই নিজেদের প্রতিরোধ করতে পারবে। মানুষ আরো বেশি সচেতন হবে এবং আমি মনে করি এই নারী নির্যাতন বলেন, বাল্য বিবাহ বলেন, বহু বিবাহ বলেন, সামাজিক অবক্ষয় বলেন, দুর্নীতি বলেন, সবকিছু বন্ধ হতে বাধ্য। আমরা চাই যে আমরা একা নয়, অন্যরা একা নয়, সবাই মিলে বরিশাল বিভাগে একটা জাগরণ সৃষ্টি করি, একটা আন্দোলন সৃষ্টি করি, যে আন্দোলনের মাধ্যমে এই নারী নির্যাতন বলেন সবকিছু বন্ধ হবে। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এখন সময় হচ্ছে আমরা সবাই মিলে শপথ নেব। শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি বিভাগীয় কমিশনার বরিশাল জনাব নুরুল আমিন সাহেবকে। আমরা শপথ করছি যে রাষ্ট্র, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজ থেকে এই মুহূর্ত থেকে জেন্ডার সমতাভিত্তিক সমাজ কাঠামো গড়ে তুলতে ধর্মীয় কুসংস্কার এবং নারীর প্রতি বৈষম্যমূলক মানসিক ও সামাজিক আচরণ পরিহার করে পারিবারিক মূল্যবোধ ও নারী পুরুষের পারস্পরিক সহযোগিতামূলক নীতি গ্রহণ করব। সুশিক্ষা, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের আলোকে সকল প্রকার নারী নির্যাতন বন্ধ করব এবং সমাজ, সংসার নারী বান্ধব রাখব। ধন্যবাদ।